ওকে, সো ফার্স্ট অফ অল আমরা এই প্রজেক্টাল মোশনের যে ওয়ার্কশিট গুলি তোমাদেরকে দেওয়া হয়েছিল এইগুলাতে ওই যে প্রজেক্টাল মোশনের লেকচার ভিডিও গুলোর মধ্যে কয়েকগুলোর সলিউশন অলরেডি পেয়ে গেছো, বাট স্টিল অনেক জনের কয়েকটা প্রবলেম আছে, ওগুলা নিয়ে আমরা ফার্স্টে ক্লাসের শুরুতে ডিসকাস করব। ওয়ালাইকুম আসসালাম ওয়াসিউর। এই যে প্রজেক্টাল মোশনের ওয়ার্কশিট গুলা দিছিলাম না, প্রজেক্টাল মোশনের ওয়ার্কশিট আর সাথে মার্কস গুলা যে ওইগুলা সলভ করার জন্য প্রজেক্টাল মোশনের লেকচার ভিডিও শেষ করার পর যে প্রজেক্টাল মোশন ওয়ার্কশিট 1, এই যে ওয়ার্কশিট 2, এক নাম্বারটা মার্কস স্কিম, এটা 2 নাম্বারটা মার্কস স্কিম। ওকে, সো ওইগুলো এখন এখন প্রজেক্টাল মোশন ওয়ার্কশিট 1 এটাতে কে কে কোন কোন কোশ্চেনের প্রবলেম ফেস করছো বলো, ওগুলো এখন আমরা ফার্স্টে ক্লাসে সলভ করা দেব আর কি। প্রজেক্টাল মোশন ওয়ার্কশিট 1 এ কারো কি কোনো কোশ্চেনের প্রবলেম আছে? আমরা একটু 1 মিনিট ওয়েট করে বাকিরা জয়েন করে নিই, দেন জিজ্ঞেস করে নিই। sir, question 5A2. ওকে, সো কোশ্চেন 5 A2। আচ্ছা, তো এখন এইখানের মধ্যে ব্যাপারটা দেখো যে রোলার কোস্টারের কাজটা কি হবে। roller coaster, the stealth roller coaster at the third park theme park is advertised as reaching এত কিলোমিটার পার আওয়ার from rest in just এত সেকেন্ড। আচ্ছা, তো তার মানে জিরো ভেলোসিটি থেকে সে কত করতে পারে, 37.5 মিটার পার সেকেন্ড রিচ করতে পারে। ঠিক আছে, তো এটা কিন্তু অনেক বিশাল একটা অ্যাসেলারেশন আর কি, এত অল্প টাইমের মধ্যে এত হাই একটা স্পিড সে কি করতেছে, গেইন করতেছে। ওকে, তো এখন মেইন কাজটা কি, ফার্স্ট অফ অল অ্যাসেলারেশন তো বের করতে পারছো নাকি? তুমি চেঞ্জ ইন ভেলোসিটি জানো, টাইম হ্যাঁ জানো, পারছি, এটা তাহলে পারছি। তুমি অ্যাসেলারেশন বের করলা। ঠিক আছে, ভালো কথা। এখন বলতেছে নাম্বার 2 তে ক্যালকুলেট দ্য মিনিমাম এভারেজ পাওয়ার which must be developed by the launch system। তো তাহলে মিনিমাম এভারেজ পাওয়ার কত দরকার হবে তাহলে জানো কি করতে পারে, 0 মিটার পার সেকেন্ড থেকে 37.5 মিটার পার সেকেন্ড রিচ করতে পারে উইদিন 2.3 সেকেন্ড। সো ফার্স্ট জিনিসটা দেখো যে হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি গেইন, যে চেঞ্জ ইন এনার্জি, যে এনার্জি ট্রান্সফার ডিভাইডেড বাই টাইম করলেই তো পাওয়ার পাবো নাকি। তো তাহলে এনার্জি ট্রান্সফারটা কত, জিরো কাইনেটিক এনার্জি থেকে সে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি রিচ করবে নাকি, ওটাতে। হ্যাঁ ma'am। তাহলে দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ দ্য ওয়ার্ক ডান, আর এই ওয়ার্ক ডানটা কত টাইমের মধ্যে হচ্ছে, 2.3 সেকেন্ডের মধ্যে, রাইট। তো তাহলে ফোর্সটা ফোর্স এখানে দরকার নাই, আমাদের পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়াট, এনার্জি ট্রান্সফার্ড পার ইউনিট টাইম অর ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। সো এখানের জন্য আমাদের ফোর্স লাগবে না, কাইনেটিক এনার্জি যে হাফ এম ভি স্কোয়ার, এটা দিয়ে আমরা করতে পারবো। বুঝছো? বুঝে। তাহলে কাইনেটিক এনার্জি গেইন হলো কি, হাফ এম ভি স্কোয়ার। আমরা দেখে নেই কোশ্চেন নাম্বার 5A2 না, তারা কি করছে, এই যে এটা কাইনেটিক এনার্জি হলো হাফ এম ভি স্কোয়ার। তো এই কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই ওই 2.3 সেকেন্ড করলে পরে কি পেয়ে যাবে, উই উইল গেট দ্য পাওয়ার। মাহিন বুঝতে পারছো? ওকে, সো তাহলে এটা গেল আমাদের 5A2 যেটাতে প্রবলেম ছিল। তো এখন প্রজেক্টাল মোশন ওয়ার্কশিট 1, এই ওয়ার্কশিটে আর কে কে কোন কোন কোশ্চেনে প্রবলেম ফেস করছো বলো, ওগুলো জিনিস আমি এখন ফার্স্টে করাই দেবো আর কি। কারো কি আর কোনো প্রবলেম আছে প্রজেক্টাল মোশন ওয়ার্কশিট 1 এ? সুমাইয়া,
সামারা, তোমাদের কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ, তোমার 5 এর বিআরসি ওটা অন্য চ্যাপ্টারের না? Let's see. 5 B and C, yes, এটা অন্য চ্যাপ্টার, এটা পরেও করতে পারো, এটা আমাদের আসবে পরে যে এনার্জি নিয়ে যখন করব তখন এখানের মধ্যে এটা আসবে যে কাজটা কি। অলদো এটা আসলে অ্যানসার বলা যায় না, বলা যায় না এমন না, যে এখানের মধ্যে কাজটা কি, the force required to launch stealth is not always the same, যে এই যে আমাদের যে রোলার কোস্টারটা আছে এটাকে লঞ্চ করতে অলওয়েজ সেম ফোর্স লাগে না, মাঝে মাঝে বেশি লাগে, মাঝে মাঝে কম লাগে। তো কি করা হয়, রাইড গুলাকে মনিটর করা হয় যে কতজন প্যাসেঞ্জার উঠলো, ঠিক আছে, যে রাইডের উপরে কতজন প্যাসেঞ্জার উঠলো, তো ওইটার উপরে ডিপেন্ড করে যে কত বেশি বা কত কম ফোর্স দেওয়া লাগবে। কেন? বিকজ রাইডে যদি বেশি মানুষ থাকে তো তখন কি হবে, টোটাল ম্যাস অফ দ্য ওভারঅল সিস্টেম বেড়ে যাবে। তো টোটাল ম্যাস যদি বেড়ে যায়, in order to make them accelerate at the same rate as before, যে acceleration এর রেটটা তুমি বের করছিলে এখানে, যে এখানে একটা এভারেজ acceleration এর রেট বের করছিল, তো এই রেটে অ্যাসেলারেট করাইতে হইলে তোমার কত ফোর্স ডেভেলপ করা লাগবে, ওইটা হলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো কি বলতেছে, the ride is monitored and the data from the preceding launches, যে আগের লঞ্চগুলো থেকে ডেটাগুলো নিয়ে তোমার কত ফোর্স লাগতে পারে ওই ফোর্সের ক্যালকুলেশনটা করা হয়। তো এখন বলতেছে কি যে if the mass of the passengers for a particular ride is significantly more than the preceding launches, this can lead to a rollback. ব্যাপারটা কেমন দেখো, যে তুমি প্রথমে তো হরাইজন্টাল ট্র্যাক দিয়ে কি কাজ করে, সারিয়ার অ্যাসেলারেশনের কাজটা করে, বুঝছো? জি ভাইয়া। দেন কি করবে, এরকম একটা ভার্টিক্যালি উপরে রাইজ করবে, দেন এরকম রাইজ করে দেন এমন ফল করবে, এমন টাইপের মনে করো রাইট। তো এখন এই পোরশনটায়, এই যে গ্রিন কালার দিয়ে যে এতটুকু পোরশন, এই জায়গাটার মধ্যে কি কাজ হবে, অ্যাসেলারেশনের কাজটা। ওকে জি ভাইয়া। ওকে, তো তাহলে এই জায়গাটায় কি হবে, the roller coaster will accelerate. ওকে, ভালো কথা। তো এখন এই অ্যাসেলারেশনের সময় তুমি যদি কি করো, অলওয়েজ ফোর্সটা সেম দাও, তো তখন কি হবে বলো তো, we know what, if we take the track to be frictionless, যে আমাদের যে ট্র্যাক আছে এই ট্র্যাকটা যদি ফ্রিকশনলেস হয়, তো তাহলে কি, the driving force is the resultant force, নাকি? জি ভাইয়া। Okay, so তাহলে the driving force is the resultant force, and any resultant force is equal to what, any resultant force is equal to mass into times acceleration. acceleration. তো এখন ফোর্স যদি কনস্ট্যান্ট রাখো, তো এখন দেখো, the greater the mass of the roller coaster, the lesser will be the acceleration. তো acceleration যদি কম হয় তো তখন কি হবে, এই যে বটম অফ দা ট্র্যাকে তোমার রিকোয়ার্ড যতটুকু কাইনেটিক এনার্জি থাকা দরকার ওইটাকে পাবা। অ্যাসেলারেশন যদি কম হয়, তোমার রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি এট দা বটম অফ দা ট্র্যাক উইল বি লেস। তো রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি বটম অফ দা ট্র্যাকে যদি কম থাকে তো তাহলে কি হবে, আচ্ছা আমাদের বটম অফ দা ট্র্যাকের কাইনেটিক এনার্জিটা দিয়ে আমাদের কাজটা কি বলতো, এই কাইনেটিক এনার্জিটা ইউজ করেই আমরা কি করব, as we will go up the উপরে উঠবো। track, what will happen, যে কাইনেটিক এনার্জিটা ইউজ করে আমরা উপরে উঠবো। এক্স্যাক্টলি। সো তাহলে তোমার কাইনেটিক এনার্জি যদি কি না হয়, উপরে যে একদম ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠার মতো যদি এনাফ কি না থাকে, তোমার কাইনেটিক এনার্জি না থাকে, তো তখন কি হবে, তুমি কি উপরে উঠতে পারবা? তুমি যত উপরে উঠবা তোমার কাইনেটিক এনার্জিটা কমতেছে, জিপিটা বাড়তেছে, কাইনেটিক এনার্জি কমতেছে, জিপি বাড়তেছে, এরকম হইতে 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 তুমি যদি বিফোর রিচিং দা ম্যাক্সিমাম হাইট তোমার যদি কাইনেটিক এনার্জি 0 হয়ে যায়, তখন কি হবে, তখন তুমি আবার গ্র্যাভিটির জন্য এরকম রোল ব্যাক করবা না? জি ভাইয়া। তো এই কথাটাই বলছে এখানে, যে যদি তুমি কি না করো, যদি ম্যাসটা প্রিভিয়াস রাইড গুলার থেকে সিগনিফিকেন্টলি বেড়ে যায়, তো তখন কি হতে পারে,
সেম ফোর্স Back. অ্যাপ্লাই করলে রোল ব্যাকের একটা রিস্ক থাকতে পারে। যে এটা কি, যে রোল ব্যাক মানে কি বুঝাই দিছে, যে দিস ইজ when the carriages do not quite reach the top of the first slope and return to the start. তো এখন বলতেছে explain why rollback would occur in this situation. So তাহলে যে এই কথাটা বললাম যে তোমার there must be a certain amount of kinetic energy for the roller coaster at the bottom of the slope. যে স্লোপের একদম নিচেই তার কি থাকতে হবে, মিনিমাম একটা কাইনেটিক এনার্জি রাখতেই হবে। তো ওই মিনিমাম কাইনেটিক এনার্জি রাখার জন্য ম্যাস যদি বড় বেশি হয় তো তাহলে তার উপরে কি করতে হবে, অ্যাসেলারেটিং ফোর্সটা আগের মতো রাখলে হবে না, কি করতে হবে, ফোর্সটা আগের থেকে বাড়ায় দিতে হবে। তো ওই জিনিসটাই। So what we want actually, we want the acceleration to be the same in each case. ঠিক আছে, অ্যাসেলারেশন আমরা সবগুলা টাইমে সেম চাই। তো তাহলে ম্যাস যদি বেশি হয় ওইটার জন্য করেসপন্ডিংলি আমাদের কি করে ফেলা লাগবে, ফোর্সটাকে বাড়ায় দিতে হবে। যদি ম্যাসটা কম থাকে তো তখন আমরা ওরকম করেসপন্ডিং ওয়েতে কি করতে পারবো, দ্য লঞ্চিং ফোর্স, এই যে দ্য ফোর্স রিকোয়ার্ড টু লঞ্চ দ্য স্কেল, তো এটা আমরা কমাই দিতে পারবো। এটা কিসের উপর ডিপেন্ড করবে, ম্যাসের উপরে, যে ইন অর্ডার টু কিপ দ্য সেম রেট অফ অ্যাসেলারেশন আমরা কি করব, এরকম ফোর্সটাকে ম্যানিপুলেট করব, বাড়াবো কমাবো এমন টাইপের ব্যাপার। এখানের মধ্যে কি বলছে আমরা যদি দেখি বি নাম্বারে, the same force is insufficient, যদি অলওয়েজ সেম ফোর্সই দেই এটা তো আমাদের এনাফ হবে না। কেন, বিকজ মাস অফ দা প্যাসেঞ্জার্স তো বেড়ে গেছে, তাই না? তো তাহলে ইদার বলতে পারো যে প্রিভিয়াস ফোর্সটা সাফিসিয়েন্ট না, অর বলতে পারো যে লার্জার ফোর্স লাগবে। তো এইটা বলাতে পাবা 1 মার্ক। এরপরে কি, কেন লার্জার ফোর্স লাগবে, বিকজ ইউ ওয়ান্ট দ্য সেম অ্যাসেলারেশন, এই যে need the acceleration to be the same, right? So তাহলে এই জিনিসটা, তো এখন কি লাগবে, অ্যাসেলারেশনটা সেম লাগবে কেন, বিকজ বটম অফ দা ট্র্যাকে তোমার কাইনেটিক এনার্জিটা কি থাকতে হবে, এনাফ না থাকলে তুমি একদম টপ অফ দা রাইট পর্যন্ত উঠতে পারবা না, তাই না? সো তাহলে মোর এনার্জি রিকোয়ার্ড টু রিচ দা টপ। সো এটা এনার্জি রিলেটেড টপিকের সাথে আসলে যায়, বাট আমাদের এনার্জি আমরা ও লেভেলসে থাকতে সময় যা পড়ছিলাম এর থেকে নতুন কিছু আসলে আমাদের জানতে হয় নাই, জাস্ট আমরা লজিক গুলো এখানে আমাদের সেট আপ করলাম, তাই না? এই এনার্জিটাই কাইনেটিক এনার্জি না? ইয়েস ইয়েস, যে আমাদের বটম অফ দা ট্র্যাকে ওই হায়ার অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি লাগবে সো দ্যাট ওই বেশি ম্যাস ওয়ালা ফুল রাইডটাকে একদম টপ অফ দা ট্র্যাক পর্যন্ত নিয়ে যেতে পারে, বুঝছো? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সো তাহলে এটা গেল আমাদের বি নাম্বার। সি পার্টে কি বলতেছে, সি পার্টে বলতেছে the suggest why roller coasters may have a greater acceleration when the lubricating oil between the moving parts had the time to warm up. আচ্ছা, এইখানের মধ্যে আরেকটা ব্যাপার আছে যে টেম্পারেচার বাড়লে আমাদের ভিসকসিটি নামের একটা জিনিসের সাথে এফেক্ট আসে। ওই ভিসকসিটি নিয়ে আমরা পড়বো, ইউনিট 1 এ পড়বো, বাট সামনে যে ভিসকসিটি জিনিসটা কমে যায় এটা আমরা পরের টপিকে পড়বো, এটা এখন না বলি, ঠিক আছে? এটা আমরা 5C-টা যখন নাকি ভিসকসিটি টপিকটা কভার করব তখন এটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা, এটা এনার্জি নিয়ে ছিল, যেটা আগে থেকে আমাদের প্রিভিয়াস আইডিয়া ছিল, তাই জন্য এটা ডিসকাস করছি। তো এটা ভিসকসিটিটা পরে আমরা ইউনিট 1 এর লাস্টের দিকে এটা আবার সেম কোশ্চেন পাবা ওই টপিকের সাথে। ওকে, সো এখন তোমাদের ওয়ার্কশিট 1, প্রজেক্টাইল মোশন ওয়ার্কশিট 1, এইটার মধ্যে আর কারো কি কোনো কোশ্চেন আছে? তো প্রজেক্টাইল মোশন ওয়ার্কশিট 1 এ আর কারো রিমেইনিং কোনো কোশ্চেন নাই? তো তাহলে লেটস গো টু প্রজেক্টাইল মোশন ওয়ার্কশিট 2। সো এখন প্রজেক্টাইল মোশন ওয়ার্কশিট 2 তে কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে বলো তো? কোশ্চেন নাম্বার 1 এ কারো প্রবলেম আছে? ওকে, কোশ্চেন নাম্বার 1 এ নাই, কোশ্চেন নাম্বার 3 এন্ড 4 এ আছে। কোশ্চেন নাম্বার 2 তে কি কারো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 1 এন্ড 2 অফ ওয়ার্কশিট 2।
ওকে, সো 1 and 2 তে প্রবলেম নাই। সো তাহলে লেটস গো টু কোশ্চেন নাম্বার 3। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 টা দেখি। সো দেখো তাজওয়ার, যে এখানের মধ্যে অ্যারোটাকে, আচ্ছা কোশ্চেন নাম্বার, আচ্ছা 4 নম্বরে, ওকে মৃদুল, সমস্যা নাই, 4 এ আমরা আসবো, 3 টা করে নেই দেন 4 এ যাচ্ছি। আচ্ছা, সো এখন তাজওয়ার দেখো, আর্চারটা যে অ্যারোটা রিলিজ করবে কেমন ওয়েতে রিলিজ করতেছে, হরাইজন্টালি না? সো এখন হরাইজন্টাল প্রজেক্টাইলের মতো আমরা পাথটা ড্র করব। সো এখানের মধ্যে কাজটা কি, যে an arrow is fired horizontally at atometer per second towards the target. সো তাহলে আমরা যদি এরকম পাথটা ড্র করি, this will be something like this. আর একটু সুন্দর করে আঁকা যায়, let's see. Something like this, যে এরকম একটা লাইন আসবে এই পাথ। এখন let's see A2, show that the time taken for the arrow to reach the target is about 0.4 seconds. So এখানে কত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলছে তাজওয়ার? 1 সিগনিফিকেন্ট ফিগারে। তো শো দ্যাট এর ম্যাথের সময় কি বলছে, যে আমরা যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলবে এর থেকে 1 সিগনিফিকেন্ট ফিগার এক্সট্রা দিব। ওকে, তো তাহলে 1 সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলছে, সো আওয়ার অ্যানসার মাস্ট বি ইন 2 সিগনিফিকেন্ট ফিগার। তো লেটস সি, এখানের মধ্যে we know what, considering horizontal motion, sorry vertical লিখছি, বলছি horizontal, considering horizontal motion we know the initial velocity to be 36 meter per second, we know the acceleration to be 0, the distance is 15 meter, যে আর্চার এন্ড টার্গেটের মধ্যে horizontal distance কত, 15 মিটার। তাহলে টাইম টেকেন, টাইমের ভ্যালুটা কত? সো s is equal to ut plus half at squared। তো এখন অ্যাক্সেলারেশন 0, সো তাহলে ওইটা 0। তো s is equal to, এখানের মধ্যে টাইমটাকে সাবজেক্ট করে টাইম বের করে ফেলি, টাইম ইজ ইকুয়াল টু s বাই u, 15 ডিভাইডেড বাই 36। এটা করলে পরে কত আসে? 0.42। ওকে, তাহলে 0.42 সেকেন্ড। তো এটা হয়ে গেল আমাদের A2। নাও A3 তে যদি আমরা দেখি কি বলতেছে, the archer fires the arrow horizontally from a height of 1.5 meter above the ground। তাহলে ইনিশিয়াল হাইট অফ রিলিজ, যে যেই হাইট থেকে প্রজেক্টাইলটা রিলিজ করতেছে অর থ্রো করতেছে, এটা কত? 1.5 মিটার হাইট থেকে। তো এই যে আর্চার থেকে টার্গেট পর্যন্ত যাইতে যাইতে কতক্ষণ টাইম পাস হইলো? 0.42 সেকেন্ড পাস হয়েছে। সো তাহলে এই টাইমে সে কি ভার্টিক্যালি একটু নিচে নামছে না? যে আমরা ডায়াগ্রামটা আসলে দেখতে খারাপ দেখাতেছি। তো এখন দেখো, যে ইনিশিয়ালি, এইভাবে দেখো, ইনিশিয়ালি এমন একটা হাইটে ছিল, ওকে, ইনিশিয়ালি ওই যে রেড কালার যে হরাইজন্টাল লাইন দিচ্ছে ওখানে ছিল, এন্ড ফাইনালি সে এইখানে আসছে। তো তাহলে এই টাইমের মধ্যে সে কি করছে? এতটুকু ভার্টিক্যালি নিচে নামছে না, যে এতটুকু হাইট সে কি করছে? ডিপ করছে নাকি, যে ফল করছে বেসিক্যালি। তো এই হাইটটা কত? এই হাইটটা ফার্স্টে বের করব, দেন আমাদের কাছে আসলে চাইছেটা কি? আমাদের কাছে আসলে চাইছে ওরা যে ক্যালকুলেট দ্য হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড এট হুইচ দ্য অ্যারো স্ট্রাইকস দ্য টার্গেট। তো তাহলে গ্রাউন্ডের থেকে, যে দিস ইজ দ্য গ্রাউন্ড, তো গ্রাউন্ড থেকে কত হাইট উপরে অ্যারোটা টার্গেটে যে হিট করছে এই হাইটটা বের করতে বলছে। সো এইটা হবে আমাদের অ্যান্সারে, যে এই হাইটটা আমাদের মেইন অ্যান্সারটা হবে, যে গ্রাউন্ডের থেকে কতটুকু উপরে এই জিনিসটা। তো আমরা যদি ক্যালকুলেশনটা করি,
ফার্স্ট অফ অল আমরা কতটুকু ডিপ করছে ওটা বের করব, দেন ইনিশিয়াল হাইট থেকে যতটুকু ডিপ করছে এটা মাইনাস করে দিলে কি পেয়ে যাব তাজওয়ার? We will get the height above the ground at which the arrow hit the target. So তাহলে এখানের মধ্যে কাজটা কি, let's see, considering vertical motion, what do we know? Initial vertical velocity হলো 0. So u যদি 0 হয়, g হবে positive 9.81. We know the time of flight to be 0.42 seconds. So তাহলে what do we need to find? We need to find the displacement, যে vertical displacement কত, যে কতটুকু নিচে নামতেছে। So h equal to ut plus half at squared. So u হলো 0, তো এটা কিছু নাই, তো 0 into 0.42 plus half into 9.81 into time 0.42 squared. তো হাইটের ভ্যালুটা কত আসে? 0.87. 0.87 এটা। ওকে, সো তাহলে এই হাইটটা কি? এই হাইটটা কিন্তু এখানে এসে অনেকজন ম্যাথটা থামায় দেয় যেখানে ভুল যায়। তো এটা কি? This is the height fall by the arrow. তো তাহলে so height above the ground, so height above the ground is equal to what? 1.5 meter, the initial height minus যতটুকু সে ডিপ করলো। তো তাহলে পরে এটা কত আসে? 1.5 minus 0.87 করলে পরে 0.63. তাহলে this will be the height above the ground, 0.63 meter. So এটা বুঝতে পারছো এখন তাজওয়ার? ওকে, নাও বি নাম্বারে কি বলতেছে? কোনটা? কোনটা কিভাবে বসাইলে এটা হাইটের ব্যাপারটা? আচ্ছা, হাইটের ব্যাপারটা দেখো, কোশ্চেন বসানো আমরা এই যে ফার্স্টে এটা কি, এটা হলো আমাদের একটা হরাইজন্টাল প্রজেক্টর। ব্যাপারটা কেমন দেখো, মনে করো আমি একটা বিল্ডিং এর উপর থেকে একটা হরাইজন্টাল প্রজেক্টর এরকম শো করলাম। তো এখন এটা কি করছে, এই হাইটে, ঠিক আছে, গ্রাউন্ডের থেকে এতটুকু হাইটে যে হিট করছে। অলরাইট, তো আমার ইনিশিয়াল হাইট ছিল এইটা, যে বিল্ডিং এর উপরে যেখানে থেকে ছাড়তেছি ওইটা হলো আমার ইনিশিয়াল হাইট নাকি? দেন এই যে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি ছিল 0, দেন সে এই টাইম অফ ফ্লাইটে, যে এইখান থেকে এইখানে যাইতে সময়, এই টাইম অফ ফ্লাইটে সে কতটুকু নিচে নামছে, এই হাইটটা আমরা ক্যালকুলেশন করে বের করব না? এই যে এই হাইটটা, এই যে গ্রিন কালার অ্যারো দিয়ে যেটা আঁকলাম, এই হাইটটা আমরা কি করছি, ক্যালকুলেশন করে প্রথমে বের করছি, বুঝছো? এই যে এই হাইটটা আমরা কি করছি, ক্যালকুলেশন করে ফার্স্টে বের করলাম যে ইনিশিয়াল হাইট থেকে এতটুকু হাইট কি হয়েছে, নিচে নামছে। তো আমাদের কাছে কোয়েশ্চেনে কিন্তু এইটা চাই নাই যে কতটুকু হাইট নিচে নামছে, আমাদের কাছে কি চাইছে, গ্রাউন্ডের থেকে কতটুকু হাইট উপরে টার্গেটের মধ্যে হিট করছে, এই হাইটটা বের করতে বলছে। বুঝতে পারছো? তো তাহলে ইনিশিয়াল হাইট ছিল কত দেখো তো মাহিন, ইনিশিয়াল হাইট ছিল 1.5 মিটার, এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই, আছে? তো তাহলে ইনিশিয়াল হাইট ছিল 1.5 মিটার, which was this height. দেন আমরা ক্যালকুলেশন করে বের করলাম যে সে ভার্টিক্যালি কতটুকু নিচে ফল করছে, 0.87 মিটার নিচে নামছে। তো তাহলে এই যে সে ইনিশিয়াল হাইট থেকে 0.87 মিটার কি করছে, নিচে নামছে। তো তাহলে গ্রাউন্ডের থেকে কতটুকু হাইট উপরে অ্যারোটা টার্গেটের মধ্যে হিট করছে, এটা কিভাবে পাবো? ইনিশিয়াল হাইট থেকে যতটুকু হাইট নিচে ডিপ করলো ওই হাইটটাকে মাইনাস করলে পাবো না? তো এই কাজটা করছি আর কি। তাহলে এখানে থেকে আসছে ওইটা 0.63 মিটার।
বুঝতে পারছো? ফর্মুলাতে কোনটা বসাবো এটাই তো প্রবলেম। ফর্মুলাতে এই যে আমরা যে ফর্মুলা দিয়ে কাজটা করতেছি, এটা দিয়ে আমরা আসলে কি পাই? এটা দিয়ে আমরা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা পাই। তো ইনিশিয়াল ভার্টিক্যাল পজিশন ছিল কোনটা তোমার? দাঁড়া আমি 0.5 হ্যাঁ 0.5 ছিল। দাঁড়াও আমি কালারস গুলা রিমুভ করে আরেকবার ড্র করে দেওয়ার জন্য দেখো, সমস্যা নেই। তো এখন এখানের মধ্যে খেয়াল করো, আমরা যেভাবে করে ক্যালকুলেশনটা করি, আমরা কি করি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বের করি। আমরা যে সুভাত ইকুয়েশন, এটা কিসের ফর্মুলা? ডিসপ্লেসমেন্টের ফর্মুলা। ওকে, তো এখন ইনিশিয়াল পজিশন ছিল এইটা, ফাইনাল পজিশন হলো এইটা। তো আমরা যখন নাকি সুভাত ইকুয়েশন ইউজ করব, আমরা কি পাবো? ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা পাবো। তো তার মানে আমরা কোনটা পাইতেছি ক্যালকুলেশনে? এই হাইটটা পাইতেছি। বুঝতে পারতেছো? বুঝছি। তো তাহলে আমরা আসলে সুভাত ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করলে কি পাই? যে এস ভি এ টি এগুলো যে ছিল, এখানে এস দিয়ে আসলে আমরা কি পাই? ডিসপ্লেসমেন্ট পাই। ওকে, তো তাহলে এই ডিসপ্লেসমেন্টটা কতটুকু? ডিসপ্লেসমেন্টটা হলো আমাদের ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে যেই স্ট্রেট লাইন ডিসটেন্স, ওইটা। সো ইনিশিয়াল হাইট ছিল যেটা আর ফাইনাল পজিশন যেটা, ওই দুটার মধ্যে ডিফারেন্সটাই আমরা কি পাবো? ক্যালকুলেশন থেকে পাবো। তো তাহলে প্রথমের ক্যালকুলেশন আমরা যে 0.87 পাইলাম, এটা কোনটা? ইনিশিয়াল হাইট থেকে সে কতটুকু নিচে নামছে ওইটা পাইছি। কিন্তু আমাদের কাছে কোয়েশ্চেনে এটা চায় নাই। এটা লাগবে ক্যালকুলেশনের জন্য, কিন্তু এটা চায় নাই। চাইছে কি? যে গ্রাউন্ডের থেকে কতটুকু উপরে হিট করছে। তো তাহলে ফার্স্টে ক্যালকুলেশন করে এটা বের করলাম, দেন কি করব? ইনিশিয়াল হাইট থেকে ওইটাকে মাইনাস করে দিলে কি পেয়ে যাব? গ্রাউন্ডের থেকে কতটুকু হাইট উপরে হিট করছে টার্গেটের মধ্যে, ওইটা পেয়ে যাব, তাই না? বুঝতে পারছো এখন? হ্যাঁ বুঝছি। ওকে, এখন এখানের মধ্যে খেয়াল করো, ব্যাপারটা দেখো, আমরা যদি ডায়াগ্রাম যেমন আছে ওইরকম রাখি, সো আগে টার্গেটটা কতটুকু দূরে ছিল দেখো তো মাহিন। আগে টার্গেটটা 15 মিটার দূরে ছিল, তাই না? তাই 15 মিটার যাইতে যাইতে তার কি লাগছে? সময় লাগছে 0.42 সেকেন্ড। হরাইজন্টাল ভেলোসিটি তো অলওয়েজ ফিক্সড। কত? হরাইজন্টাল ভেলোসিটি ইজ অলওয়েজ 36 মিটার পার সেকেন্ড। তো এটা কখনো চেঞ্জ হবে না, এটা সব সময় সেম। এখন বলতেছে যে আমি টার্গেটটাকে যদি কি করি, আমি টার্গেটটাকে যদি আর্চারের কাছে নিয়ে আসি, যে এরো যে শুট করতেছে, ফায়ার করতেছে, তার কাছে যদি নিয়ে আসি, মনে করো আমি টার্গেটটাকে এইখানে নিয়ে আসলাম। তো এখন টার্গেটটাকে এইখানে নিয়ে আসলে এরোটা কি আগের থেকে বেশি হাইট ফল করতে পারবে নাকি কম হাইট ফল করতে পারবে বলো তো? কম হাইট। কম হাইট ফল করতে পারবে। ওয়াই? বিকজ সে এই টার্গেট পর্যন্ত যাইতে যাইতে কি করে ফেলবে? এই যে আমরা যদি আমাদের অলরেডি ড্র করা ডায়াগ্রামটা দেখে, যে আমরা মনে করো এখানে আছি, যে টার্গেটটাকে কাছে এনে এমন একটা জায়গায় নিয়েছি, সরি, টার্গেটটাকে কাছে এনে এরকম একটা জায়গায় নিলাম। দেখো আগে ইনিশিয়াল হাইট যেটা ছিল, এখনো ইনিশিয়াল হাইট সেম। ওকে, যেই হাইট থেকে আগে আর্চারটা এরোটাকে রিলিজ করতেছিল, এখনো হাইটটা সেম। আগে কতটুকু হাইট নিচে নামছিল মাহিন? এই হাইটটা, তাই না? এখন যখন নাকি আমরা কি করলাম, এখন যখন নাকি আমরা টার্গেটটাকে আরো কাছে নিয়ে আসছি, দেখো তো এখন এইখানে এসে সে কি করে ফেলতেছে? টার্গেটে হিট করে ফেলতেছে না? এই যে ব্ল্যাক কালার দিয়ে যেটা ড্র করলাম, বুঝতে পারতেছো? তো তাহলে এখন এখানের মধ্যে কি, the time taken for the arrow to reach the target will be less. তো টাইম যদি কম লাগে, তো তাহলে ওই টাইমের মধ্যে সে কি করবে? ফল করার মতো এনাফ সময় পাবে না। তো তার মানে কি, the height above the ground কি হবে? ফল করবে কম, মানে হাইট above the ground কি থাকবে? বেশি থাকবে না? বুঝতে পারতেছো কি বলতেছি? যে এখানের মধ্যে এই জিনিসটা তোমরা যারা নাকি ফুটবল দেখো,
তোমাদের আসলে এই ব্যাপারগুলি যদি রিয়েল লাইফের সাথে রিলেট করো অনেক ইজিলি ব্যাপারগুলো বোঝা যায়। কেমন ব্যাপার দেখো, মনে করো দিস ইজ দ্য গোল পোস্ট, ওকে? তো দিস ইজ দ্য গোল পোস্ট। এখন তুমি এই ডি বক্স এইখান থেকে ফ্রি কিকটা নিবে, ওকে? তো এখন এইখান থেকে ফ্রি কিকটা নিবে। হিয়ার ইজ দ্য ওয়াল। ওয়ালের কমপ্লিকেশনে না যাই। তো এখন এখানের মধ্যে কাজটা কি? ফুটবলারের যে নাকি ফ্রি কিকটা নিবে তার কি করা লাগবে বলতো? তার ওয়ালের উপর দিয়ে বলটাকে মারতে হবে, কিন্তু আবার গোল পোস্টের কাছে এসে কি করা লাগবে? বলটাকে এনাফ ডিপ করতে হবে যে বলটা যেন আবার এরকম নিচা হয়ে কি করতে পারে, গোল পোস্টে ঢুকতে পারে নাকি? তো তাহলে প্লেয়ারটার কি করা লাগে? প্লেয়ারটার ডিপটা একদম এক্স্যাক্টলি অমন ভাবে মিলায় মারা লাগে। তো আমি যদি একটা সাইড ভিউ দেখাই তো তাহলে পরে ব্যাপারটা ক্লিয়ার হবে। সো দিস ইজ দ্য গোল পোস্ট। তো ফার্স্টে বলটা এরকম গোল পোস্টের উপর দিয়ে যাচ্ছে, গোল পোস্টের উপর দিয়ে যাচ্ছে। এখন গোল পোস্টের কাছে এসে সে যদি কি না করে, এনাফ ডিপ না করে, এক্স্যাক্টলি ক্লাসিক মেসি ফ্রি কিক। তো এখানের মধ্যে যদি কি না করে, যদি এনাফ ডিপ না করে, তো তখন কি বার পোস্টের উপর দিয়ে চলে যাবে না? তো এই জিনিসটা কিন্তু অনেক প্লেয়ার, ঠিক আছে, যত ক্লোজার টু দা ডি বক্স হয় অনেকগুলি প্লেয়ারকে দেখবা যে যারা নাকি নরমালি ভালো ফ্রি কিক টেকার, কিন্তু তারা ডি বক্সের অনেক কাছাকাছি থাকলে তারা গোলটা দিতে পারে না, যে তারা ওয়ালের উপর দিয়ে মারে। তো তখন কি দ্য বল ডাজ নট হ্যাভ এনাফ ডিপ, তো সে কি করে যায়, উপর দিয়ে চলে যায়। কিন্তু মেসি কি করে, জাস্ট বলটা ওয়ালের উপর দিয়ে চিপ করে পাঠায় দেয়। তো বলটা এরকম ওয়ালের উপর দিয়ে গেল, দেন আবার গোল পোস্টের কাছে এসে সুন্দর মতো কি করে ফেলে, ডিপ করে নিচে নেমে যায়। বুঝছো? এমন টাইপের ব্যাপার। তো এইখানের মধ্যে এই জিনিসটা কেন বলতেছি খেয়াল করো, যে অন্য নরমাল প্লেয়াররা তারা দূরের থেকে কেন ফ্রি কিকটা নিতে পারে? বিকজ দূরের থেকে তখন কি পায়, the ball goes over the wall, okay, the ball goes over the wall and gets enough amount of time to deep, ঠিক আছে, ডিপ করার এনাফ অ্যামাউন্ট অফ টাইম পায়, তাহলে যেন আবার কি করতে পারে, গোল পোস্টের ভিতরে ঢুকতে পারে। কিন্তু যদি কাছে থেকে মারে, কাছে থেকে মারলে পরে অনেকজনই ফেল করে গোলটা স্কোর করতে। কেন? বিকজ বলটা কি করে না, ডিপ করার জন্য এনাফ টাইম পায় না। বুঝতে পারছো? সো এই জিনিসটা নিয়ে আমরা বলতেছি যে এখানে অ্যারোটা যদি কি হয়, টার্গেটের কাছে হয়, তো তখন কি পাবে না, ইট উইল নট হ্যাভ এনাফ অ্যামাউন্ট অফ টাইম টু ডিপ। তাহলে যেন এই যে যখন নাকি আমরা টার্গেটটাকে কাছে নিয়ে আসলাম, এই যে আমি যদি অ্যারো দিয়ে এখন ড্র করে দেখাই, দেখ। তো ফার্স্টে ছিল এরকম, এটা হলো ইনিশিয়াল পজিশন মনে করো। এখন সেম ট্র্যাজেক্টরি ফলো করবে, বাট আমি এখন টার্গেটটাকে কি করলাম, সরি, সেম ট্র্যাজেক্টরি ফলো করবে, আমি জাস্ট টার্গেটটাকে কি করলাম, কাছে নিয়ে আসলাম। তো দেখো আগের বার টার্গেটটা কি করছিল, এই যে দোনোটা বলের দোনোটা রিলিজের সময় ইনিশিয়াল হাইট হলো সেম, ওকে? তো ফার্স্ট টার্গেট ফার্স্ট শুটিং এর সময় এতটুকু কি করছে, নিচে নামছে। হয়তো স্পিড কমায় দিলে তখন দেয়ার উইল বি আ চেঞ্জ। বুঝছো আরাফাত? স্পিড যদি কমায় দাও তখন টাইম অফ ফ্লাইট আবার বাড়বে, ইয়েস। বাট এখানে বলতেছে যে ওই বাকি সবগুলা জিনিস সেম, জাস্ট কি হবে, দ্য আর্চার উইল স্ট্যান্ড ক্লোজার টু দ্য টার্গেট। বুঝছো? তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা দেখো, যে প্রথমবার এতটুকু হাইট নিচে নামছে, কিন্তু যখন নাকি আর্চার আর টার্গেটের মধ্যে সেপারেশন কমে গেছে, তো তখন কি ডিপ করছে, কিন্তু কি ডিপটা করছে কম। তো তাহলে হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড, হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড আমরা আগের ক্যালকুলেশনে যত পাইছিলাম, যদি টার্গেটের কাছে দাঁড়ায়, তো তাহলে কি the height above the ground at which the arrow will hit the target, এটা কি হবে, বেশি হবে না? এটা বুঝতে পারতেছো মাহিন? এখন যে ফার্স্ট বার যখন নাকি কি ছিল, সেপারেশনটা বড় ছিল,
বেশি নিচে নামার সময় পাইছে, তো বেশি নিচে নামছে, তো তার মানে হাইট অ্যাবাভ দা গ্রাউন্ড কম ছিল। এখন যদি টার্গেটটার কাছে চলে আসে আর্চার, তখন কি হবে? ডিপ করার সময় কম পাবে, মানে ফল করার সময় কম পাবে। তো ফল করার সময় যদি কম পায়, তো তার মানে কি সে গ্রাউন্ডের থেকে আরো গ্রেটার ডিস্টেন্স অর গ্রেটার হাইট উপরে যে টার্গেটটাকে হিট করবে। ব্যাপারটা বুঝতে পারলা সবাই? সামারা জিনিসটা বুঝছো? ওকে, সো তাহলে পরে এই জিনিসটা আমরা যদি অ্যানসারটা দেখি কি বলতেছে, কত এটা কোশ্চেন নাম্বার 3 এর লাস্ট না, আমরা অ্যানসার গুলি মিলাই নেই। এই যে সো ফার্স্ট এই যে হরাইজন্টাল প্রজেক্টাইল ট্র্যাজেক্টরি টাইমটা হলো 0.42, দেন ফার্স্টে ক্যালকুলেশন করে পাইছে কি 0.87টা যে পাইছিলাম, এটা কোন হাইট? দ্য হাইট দ্যাট ওয়াজ ফলেন বাই দ্য অ্যারো, যে অ্যারোটা এতটুকু হাইট নিচে নামছে। তো তাহলে গ্রাউন্ডের থেকে কত হাইট উপরে হিট করছে? 1.5 মাইনাস যতটুকু হাইট ফল করছে ওইটা। তো এখন বলতেছে কি লাস্ট কোশ্চেনে যে যদি আর্চারটা টার্গেটের কাছে চলে আসে, সো তখন কি হবে? আর্চারটা যদি টার্গেটের কাছে চলে আসে, সো তখন arrow will hit the target higher up. Okay, কেন? বিকজ the time of flight will decrease. Okay, সো এই কোশ্চেনে যার যার প্রবলেম ছিল সবার কি প্রবলেম এখন ক্লিয়ার হয়েছে? ওকে, সো তাহলে এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 3। নাও কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4টা আমরা দেখি কি বলতেছে। The photograph shows what happens when soft mint sweets were dropped in a bottle of into a bottle containing fizzy drink, যে একটা ওরকম কার্বনেটেড ড্রিঙ্কস এর মধ্যে যদি তুমি কি করো মিন্ট সুইট যে ওরকম মেন্টস যদি দিয়ে দাও, তো তখন কি হয়? ওরকম বার্স্ট করে বের হয়ে আসে না? তো তখন ওইটা নিয়ে তারা প্রজেক্টাইল মোশনের কাহিনী করছে। তো এই জিনিসটা একটু মজার, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি করতেছে দেখো, এই যে রেড কালার দিয়ে ভালো দেখা যাবে না, এই কালারটা কেমন দেখা যাবে, এটা দেখা যাবে। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো, সো সবগুলি কিন্তু সেম জায়গা থেকে বের হচ্ছে, কিন্তু তুমি এখানের মধ্যে খেয়াল করো কয়েকটা ব্যাপার নোটিস করো, যে এই যে বটলের নেকটা কি অনেক চিকন না? বটলের নেকটা যে এত চিকন, সো এখানের মধ্যে কি হয় যখন নাকি ওই ফিজি ড্রিঙ্কের ওই ড্রিঙ্কটা বের হইতে নেয়, সো তখন ফ্রিকশন কাজ করে। ওকে, যেগুলো নাকি নেকের যেগুলো নাকি বটলটার নেকের কাছাকাছি দিয়ে যায়, ওটার কি হবে? তাদের মধ্যে ফ্রিকশন বেশি কাজ করবে। আর কতগুলি কি করবে মিডল দিয়ে যাবে, তাদের মধ্যে ফ্রিকশনটা কম কাজ করবে। সো এর জন্য দেখো কয়েকটা ডিফারেন্স আসতেছে, যে কতগুলি দেখো এই যে কতগুলি এরকম কম ডিস্টেন্স যাচ্ছে, আবার কতগুলি আর একটু বেশি ডিস্টেন্স যাচ্ছে, সেম জায়গা থেকে বের হয়ে কতগুলি আরো বেশি ডিস্টেন্স যাচ্ছে। বুঝতে পারছো? সো তাহলে এই যে এক একটা ওয়াটার ড্রপলেট অর ফিজি ড্রিঙ্কের যেই প্রজেক্টাইল গুলি বের হচ্ছে, এগুলো কি এক একটা বেশি আর এক একটা কম ডিস্টেন্স যাচ্ছে। এই ডিফারেন্সটা কেন? আচ্ছা, এই মিটিং এর টাইম 1 মিনিটের কম আছে, নেক্সট টাইম জয়েন করো, ওখানে আমরা দেখাচ্ছি। ওকে, সো এখন আমরা এখানের মধ্যে দেখি যে কোশ্চেন গুলোতে কি কি বলতেছে, ওয়ান বাই ওয়ান আমরা যাই। সো বলতেছে যে there is a sudden release of gas which forces a long stream of fluid out of the bottle. আচ্ছা, a student decides to calculate the amount of kinetic energy transferred to the fluid in this process. যে ওই সুইট মিন্ট টাইপের কিছু যখন নাকি ফিজি ড্রিঙ্কের মধ্যে দেওয়া হয়, তো তখন কাইনেটিক এনার্জি কত গেইন করে ওই ফ্লুইড গুলা, ওইটা সে এক্সপেরিমেন্ট করে বের করতে চায়। তো কি বলতেছে, in one experiment the student places the bottle at an angle 50 degree to the horizontal. সো তাহলে সে হরাইজন্টাল এর সাথে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে বটলটাকে এরকম ইনক্লাইন করে রাখছে। সো হরাইজন্টাল এর সাথে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম কি করে রাখছে? ইনক্লাইন করে রাখছে। Adds the sweets and measures the maximum horizontal distance traveled by the fluid. তো সে কি করলো, এরকম
বটলটাকে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন করে দেন এখানে থেকে ম্যাক্সিমাম যে হরাইজন্টাল ডিসটেন্স, ওই ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিসটেন্সটা নিচ্ছে। এইখানে কিন্তু একটা সমস্যা, সবাই তো আর ওই ম্যাক্সিমাম ডিসটেন্সটা যাবে না, যাবে? আমরা তো মাত্রই দেখাইলাম যে কতগুলা ড্রপলেট বেশি দূরে যাচ্ছে, কতগুলো ড্রপলেট কম দূরে যাচ্ছে। হোয়াট ইজ দ্য রিজন? বিকজ অফ দ্য ফ্রিকশন ইন দ্য নেট। যে যে বটলটা থেকে বের হইতে সময় তখন ওখানের মধ্যে কি কাজ করতে পারে? ফ্রিকশন কাজ করতে পারে। ওকে, এরকম হলো ব্যাপার। তো আমরা এখানের মধ্যে দেখি কি কি বলতেছে। ফার্স্ট এর ক্যালকুলেশন গুলি ইজি, যে শো দ্যাট the initial horizontal component of velocity, acha, the student then calculates that the fluid left the bottle at a speed of atto. So tahole we know the initial velocity and that is acting at an angle 50 degree with the horizontal. So tahole horizontal component koto hobe? 7.5 cos 50. etar value ta koto ashe? 4.8. 4.8 মিটার পার সেকেন্ড। এই যে দেখছো, আমরা চিট কোডটা ঠিক করে ফেলার পর কি এখন আর আমাদের কোনো ট্রায়াঙ্গেল ড্র করা লাগতেছে? যে আমরা এই 7.5 মিটার পার সেকেন্ড, দেন ভার্টিক্যাল কম্পোনেন্ট, হরাইজন্টাল কম্পোনেন্ট, কোন সময় কস কোন সময় সাইন, ওগুলা আলাদা না করে জাস্ট উই অলরেডি নো যে অ্যাঙ্গেলটা হরাইজন্টালের সাথে, তো তাহলে কি হরাইজন্টালের সাথে কস হবে। দেন ভার্টিক্যালেরটা কি হবে? 7.5 sin 50। এটা করলে কত আসে? 5.7. 5.7 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন বলতেছে using these values to calculate the maximum horizontal distance traveled by the fluid. যে assume that the fluid leaves the bottle at ground level, মানে যেই হাইট থেকে ছাড়ছে ওই হাইটেই ফেরত আসে, এমন টাইপের একটা অ্যাজাম্পশন করতে বলছে। তো তার মানে ওভারঅল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত? ওভারঅল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হলো 0। তো আমরা ফার্স্ট এখানের মধ্যে কি করতে পারি? কনসিডারিং ভার্টিক্যাল মোশন, কি কি জানি? ভার্টিক্যাল মোশনের ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি জানি 5.7 মিটার পার সেকেন্ড। ভার্টিক্যাল ইনিশিয়াল ভেলোসিটি হলো আপওয়ার্ড, সো তাহলে জি এর ভ্যালু কি হবে? আজল পজিটিভ নাকি নেগেটিভ? Negative হবে না। নেগেটিভ। ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি আপওয়ার্ড হলে জি এর ভ্যালু নেগেটিভ। ভেরি গুড। এন্ড বলছে কি যে গ্রাউন্ড লেভেল থেকে ফ্লুইডটা বের হচ্ছে এন্ড গ্রাউন্ড লেভেলে আবার ফেরত আসতেছে। সো তাহলে ওভারঅল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত বলো তো? 0. যে হাইট থেকে মারতেছে ওই হাইটেই ফেরত আসতেছে। সো তাহলে ওভারঅল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হবে? 0 হবে। এইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? রিতাকা বুঝতে পারতেছো? তো তাহলে এখানে ওভারঅল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হবে? 0। তো তাহলে আমরা এখানে থেকে কি করতে পারবো? টাইম অফ ফ্লাইটটা বের করতে পারবো নাকি? So let's find out the time of flight. So how to do that? S equal to ut plus half at square. So 0 is equal to 5.7 t plus half into minus 9.81 into t square. So এখন টাইমের ভ্যালু কত কত আসে? একটাই আসবে টাইম, কত আসে? 1.16. 1.16 সেকেন্ড। আচ্ছা, তো এখন এই 1.16 সেকেন্ডের সময় সে হরাইজন্টালি কত ডিসটেন্স ট্রাভেল করছে, এইটাই তো আমাদের মেইন ক্যালকুলেশনের কাজ। সো হরাইজন্টাল মোশনের ব্যাপারে কি জানি? ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি হলো 4.8 মিটার পার সেকেন্ড। অ্যাসেলারেশন হরাইজন্টাল ডিরেকশনে কোনো কিছু থাকে না প্রজেক্টাইল মোশনের সময়। কেন? বিকজ ওয়ান্স দ্য প্রজেক্টাইল হ্যাজ বিন রিলিজড, দ্য অনলি ফোর্স অ্যাক্টিং অন দ্য প্রজেক্টাইল ইজ ইটস ওয়েট। সো তাহলে অ্যাসেলারেশন হরাইজন্টাল ডিরেকশনে নাই, তো তাহলে হরাইজন্টাল অ্যাসেলারেশন কত? 0। এরপরে টাইম অফ ফ্লাইট মাত্র আমরা বের করলাম 1.16 সেকেন্ড। তো তাহলে এখানের মধ্যে ডিসপ্লেসমেন্ট কত? যে হরাইজন্টালি, হ্যাঁ বলো মাহিন। At any point projectile acceleration 0. হরাইজন্টালি, হ্যাঁ হরাইজন্টাল ডিরেকশনে। এটা আমরা লেকচারের মধ্যে বলছিলাম না যে
একবার রিলিজ করে দেওয়ার পর তার উপরে জাস্ট একটা ফোর্সই কাজ করে, কি ফোর্স মাহিম? ওয়েট, তাই না? তো ওয়েটটা কোন ডিরেকশনে? ভার্টিক্যাল ডিরেকশনে কাজ করে। সো তাহলে হরাইজন্টাল ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্স কত থাকে? 0 থাকে না? সো রেজাল্টেন্ট যদি কোনো ফোর্স না থাকে সো তাহলে ওইটার জন্য কি থাকবে না? কোনো অ্যাক্সেলারেশনও থাকবে না। বুঝতে পারছো? ওকে, সো তাহলে s equal to ut plus half at squared. So a তো 0, তো এই পুরোটাই 0, তো u হলো 4.8, টাইম হলো 1.16, তো কত আসে? 5.6. কত? 5.6. 5.6 meter. So this is the horizontal distance traveled by the projectile. এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে তাজওয়ার? ওকে, তো তাহলে এই ক্যালকুলেশন আমাদের গেল। 4 মার্কের ক্যালকুলেশন, সো একটু ভালোই বড় ছিল, সমস্যা না, বাট ইজি আর কি, যে একটু লেন্দি বাট ইজি। এরপরে কি বলতেছে B1 এ, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি ট্রান্সফার টু দ্য ফ্লুইড। সো তাহলে ফ্লুইডে কতটুকু কাইনেটিক এনার্জি ট্রান্সফার করা হয়েছে ওই জিনিসটা বলতেছে। টোটাল মাস অফ দ্য বটল কন্টেন্টস এন্ড ফ্লুইড বিফোর দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ এত, আফটার দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ এত। তো তার মানে কি? ডিফারেন্স ইন মাস, এইটা লিখতে পারতাম, কিন্তু এখানের মধ্যে ওই যে রাউন্ড আপের জন্য অ্যানসারটা একটু এইদিক ওইদিকে আসতো, বুঝছো? তুমি তখন যদি 7.5 cos 50 নিতা তো তখন কি হইতো? ওইটা একদম এক্সাক্ট ফর্মে আসতো, যে 4.8 এর পরেও আরো কতগুলি ডেসিমাল প্লেস থাকতো। সো দ্যাট উড হ্যাভ কজড আ গ্রেটার ভ্যালু অফ ডিসটেন্স। যে টাইম তুমি 1.16 নিছো, তো ওইটার সাথে 4.8 মাল্টিপ্লাই করলে তখন আরো কি হবে? গ্রেটার হবে আর কি। আচ্ছা, ফ্লুইড ইন রিয়েল লাইফ গ্রাউন্ড লেভেলের এইটা পরে, এইটা আফটার ইট হিটস দ্য গ্রাউন্ড, তখন আর প্রজেক্টাইল মোশন হিসেবে কনসিডার করব না, বুঝছো শারিয়া? ওটা তো গ্রাউন্ডের ভিতরে সোকো, এটা পরে যাবে আর কি, ওটা অন্য ব্যাপার। আচ্ছা, সো তাহলে এই ইনিশিয়াল আর ফাইনাল ম্যাসের ডিফারেন্স থেকে কি পাচ্ছি? কত ম্যাস অফ ফ্লুইড বটল থেকে বের হয়ে যাচ্ছে ওই ম্যাসটা পাচ্ছি। সো তাহলে ডিফারেন্স ইন ম্যাস কত? Mass of fluid is equal to 2.24 minus 0.79. তো এই দুটো ডিফারেন্স কত আসে? 1.45. ওকে, তো এটা হলো ম্যাস। তো উই নো দা ভেলোসিটি। কত ভেলোসিটিটা? 7.5 মিটার পার সেকেন্ড, তাই না? তো তাহলে ভেলোসিটি হলো 7.5 মিটার পার সেকেন্ড, আর ম্যাস হলো এত। তো তাহলে কাইনেটিক এনার্জিটা কি হবে? K is equal to half mv square, তাহলে half into 1.45 times 7.5 square। কিন্তু এই ক্যালকুলেশন আমাদের একটা প্রবলেমটা কি বলতো? এই যে কাইনেটিক এনার্জিটা বের করতেছে, এটা কি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ভ্যালু, যে যেই ফ্লুইড গুলি সবচেয়ে বেশি ডিসটেন্স দূরে গেছে তাদের জন্য বের করতেছে এই কাইনেটিক এনার্জি। তো এটা নিয়ে পরে কোশ্চেন করবে। তো এখন এখানের মধ্যে ভ্যালুটা কত আসে কাইনেটিক এনার্জি? 40.8. 40.8 জুল। আচ্ছা, তো এখন বলতেছে give a reason why your value of kinetic energy might be higher than the true value। যে আমার যে কাইনেটিক এনার্জির ক্যালকুলেশনে আসছে কত? 40.8 জুল, যে কাইনেটিক এনার্জির ভ্যালুটা আমি ক্যালকুলেট করলাম, বাট আসলে কাইনেটিক এনার্জির ভ্যালুটা কি কম। ঠিক আছে, ট্রু ভ্যালুর থেকে আমার কাইনেটিক এনার্জির ভ্যালুটা হলো বেশি ক্যালকুলেট করছে। তো এই জিনিসটা কেন? দেখো যেটা বললাম কোশ্চেনের শুরুতে, এই যে 40.8 টা তো বের করছে কি, দিস ইজ দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। সো অ্যাকচুয়াল ভ্যালু অর ট্রু ভ্যালু অফ কাইনেটিক এনার্জিটা আসলে কম আসে। কেন কম আসে? বিকজ নট অল দ্য মাস অফ দ্য লিকুইড লেফট দ্য বটল ওয়েন্ট দ্যাট ফার। যে সবগুলি তো ওই ম্যাক্সিমাম ডিসটেন্স কভার করে নাই, করছে তাজওয়ার?
সবগুলা কিন্তু ম্যাক্সিমাম ডিসটেন্স কভার করে নাই। আর এই যে 7.5 মিটার পার সেকেন্ড নিয়ে যে কাইনেটিক এনার্জি বের করলাম, 7.5টা তো ম্যাক্সিমাম ভেলোসিটিটা। বাট আমাদের তো কতগুলি ফ্লুইড আছে যারা নাকি এর থেকে কম ভেলোসিটিও কি করছে, গেইন করছিল। তো তার মানে কি, নট অল দা mass of liquid left the bottle went that far. তো তার মানে 7.5 meter per second was the maximum speed of the fluid released by the bottle. বাকিগুলা কি, অন্যগুলা যে কয়েকটা ফ্লুইড 7.5 মিটার পার সেকেন্ড স্পিডে রিলিজ হয়েছে, কিন্তু ম্যাক্স অন্যগুলা কি হয়েছে, অন্যগুলা তো এত স্পিড পায় নাই, তা এটা থেকে কম পাইছে। তো এখন বলতেছে কেন, এখন এখানে মধ্যে বলতেছে যে এক্সপ্লেন ওয়াই ইয়োর ভ্যালু অফ কাইনেটিক এনার্জি মাইট বি লোয়ার দ্যান দ্য ট্রু ভ্যালু। তো একবার বলতেছে হায়ার দ্যান দ্য ট্রু ভ্যালু, এটার সময় কি বলছে যে হোয়াট উই হ্যাভ ক্যালকুলেটেড ইজ দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। আর এখন বলতেছে যে আমি যেটা ক্যালকুলেট করছি এটা কি হইতে পারে, এইটার থেকে ট্রু কাইনেটিক এনার্জির ভ্যালুটা বড় হইতে পারে। সো এখন এই জিনিসটা কেন বলতেছে, বিকজ হইতে পারে কি, হইতে পারে এরকম, দেখো, সো দিস ইজ ইয়োর বটল। তো এই বটল থেকে এই যে মেন্টোসের ওই মিন্টটা তুমি কি করলা, বটলের ভিতরে দিছো। এখন কি হবে বলতো আফিফ, বটলের ভিতরে ওই ফিজি ড্রিঙ্কের সাথে মেন্টোসের রিঅ্যাকশন হবে না? তো রিঅ্যাকশন হয়ে কি হয়েছে, রিঅ্যাকশন হয়ে অলরেডি কিন্তু একটা কাইনেটিক এনার্জি দিয়ে, অলরেডি একটা কাইনেটিক এনার্জি রিচ করে ইট ওয়াজ গোয়িং আউট অফ দ্য বটল। তো তাহলে কি, প্রথমে কাইনেটিক এনার্জি ছিল কি বেশি, যে ট্রু কাইনেটিক এনার্জি, ট্রু কাইনেটিক এনার্জিটা বেশি ছিল, কিন্তু এই যে বের হইতে সময় এই যে নেক অফ দ্য বটল, এই যে বটলের এই মুখার এখানে আর গলার এখানে কি হইতে পারে, ফ্রিকশনের জন্য অরিজিনাল কাইনেটিক এনার্জিটা কমে যাইতে পারে না? যে অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জিটা বেশি গেইন করছিল, কিন্তু বের হইতে সময় ডিউ টু ফ্রিকশন কিছু কিছু কাইনেটিক এনার্জি কি হয়ে গেছে, কমে গেছে। তো এই যে এখানের মধ্যে বলতেছে কি, দেখো, একটা তো হলো এয়ার রেজিস্ট্যান্স, আর একটা কি ফ্রিকশন এট দ্য নেক, যে কেমন, যে could have caused the liquid to lose energy or the true initial velocity is more than the calculated value. তো এটা যে কোনো একটা দিয়ে আমরা বলতে পারি, আমরা এয়ার রেজিস্ট্যান্স দিয়েও বলতে পারি আর ফ্রিকশনটা দিয়েও বলতে পারি। ওকে, তো এখানের মধ্যে আমরা এমন ভাবে লিখে, আমি দুইটা পসিবল অ্যান্সার লিখে দেই। একটা কি, এয়ার রেজিস্ট্যান্স is not negligible, so the distance covered by the fluids would actually have been greater. তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি বললাম, দেখো, যে এয়ার রেজিস্ট্যান্স তো আসলে নেগলিজিবল না। তো তাহলে এয়ার রেজিস্ট্যান্স আসলে কি করছে, ডিসটেন্স কতটুকু কভার করতেছে ওইটার মধ্যে একটা ইফেক্ট আনতেছে। কেমন টাইপের ইফেক্ট, যে আসলে ডিসটেন্স আরো বেশি কভার করার কথা, কিন্তু এয়ার রেজিস্ট্যান্সের জন্য কি করতে পারে নাই, তাদের অ্যাকচুয়ালি যতটুকু কাইনেটিক এনার্জি গেইন করছিল পুরাটা ডিসটেন্স কাভার্ড এর জন্য ইউজ করতে পারে নাই। কিছু কাইনেটিক এনার্জি লস হয়ে গেছে, কিসের জন্য, কিছু কাইনেটিক এনার্জি লস হয়ে গেছে এয়ার রেজিস্ট্যান্সের এগেইনস্টে কাজ করার জন্য। ব্যাপারটা বুঝতে পারতেছো সবাই কি বলতেছি? ওর এখানের মধ্যে আরেকটা জিনিস বলতে পারি কি, যে the true kinetic energy
was actually greater, but during release, friction at the neck of the bottle reduce the Ke. So তাহলে আসলে কাইনেটিক এনার্জি ছিল বড়, কিন্তু বের হইতে সময় যে রিলিজ হইতে সময় বটলের নেকের সাথে ফ্রিকশনের জন্য কি হয়ে গেছে, কিছু কাইনেটিক এনার্জি কমে গেছে। তো তার মানে আসলে কাইনেটিক এনার্জিটা ছিল বড়, কিন্তু ফ্রিকশনের জন্য কমে গেছে, এরকম। সো যে কোনো একটা লিখতে পারো, উপরেরটা আর নিচেরটা। তো অর দিয়ে লিখে রাখলাম, যে কোনো একটা ফলো করলেই হবে। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার 4 এ তো মৃদুলেরও প্রবলেম ছিল নাকি? তো এটা ক্লিয়ার হয়েছে? ওকে, সো এখন ওয়ার্কশিট 2 তে কি আর কারো কোনো কোয়েশ্চেনে প্রবলেম আছে? 5C তে একটু যাবা। ওকে, 5B and C, আচ্ছা দুটোতেই আছে। 5B টা দেখে নেই, দেন C তে আসছে। আমার শুধু C তে। ওকে, তো এখন কি বললো যে explain why a projectile follow the path you have drawn, your answer should include reference to horizontal velocity. তো এখানের মধ্যে ইমপিটাস নিয়ে যে কথাটা বলছে, কি কথা, যে আগে ভাবা হয়তো যতক্ষণ পর্যন্ত তার কি আছে, অবজেক্টটার ওই ভার্টিক্যাল হরাইজন্টাল যে ভেলোসিটিটা আছে ওইটা দিয়ে দিয়ে এসে যাবে, দেন ম্যাক্সিমাম হাইট রিচ করলে ধুপ করে নিচে পড়ে যায়। কিন্তু তুমি আসলে কোনটা ড্র করছো তাজমা? তুমি এরকম একটা ড্র করছো না নাকি? প্যারাবোলিক পাথ ড্র করছো না? ইয়েস। তো তাহলে এই যে প্যারাবোলাটা ড্র করছো, এটা কেন? তো এখানের মধ্যে কি বলবা, যে ইনক্লুড ইওর রেফারেন্স টু হরাইজন্টাল ভেলোসিটি। ওয়াই? বিকজ এখানের মধ্যে আমরা বলবো কি, যে প্রজেক্টাইল একবার রিলিজ করে দেওয়ার পরে হরাইজন্টাল ভেলোসিটিটা কি থাকে, কনস্ট্যান্ট। বিকজ হরাইজন্টাল ডিরেকশনে তো আমাদের কোনো কি থাকে না, ফোর্সই কাজ করে না। সো তাহলে even if the vertical velocity becomes zero, যে at maximum height, এই যে at maximum height, even if the vertical velocity becomes zero, the projectile still has the horizontal velocity which remains constant, so that causes it to cover a horizontal distance even after the projectile reaches the maximum height. এমন টাইপের একটা ব্যাপার। আমরা যদি এখানের মধ্যে দেখি কি বলতেছে, এই যে কি স্টেট করব, হরাইজন্টাল স্পিড ইজ কনস্ট্যান্ট। কেন? বিকজ হরাইজন্টাল ডিরেকশনে আমাদের কোনো কি নাই, রেজাল্টেন্ট ফোর্স নাই। তো এখন হরাইজন্টাল মোশন আর ভার্টিক্যাল মোশন কি, ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। সো তাহলে অ্যাসেলারেশনটা শুধু ডাউনওয়ার্ড কাজ করতেছে, সো তাহলে ওইটা শুধু কাকে এফেক্ট করবে, ভার্টিক্যাল ভেলোসিটিকে এফেক্ট করবে, হরাইজন্টালের উপরে তার কোনো রকমের কি থাকবে না, ইফেক্ট থাকবে না। বুঝতে পারছো? ওকে, নাও the last question, C number. এখানের মধ্যে কি বলতেছে, let's see. When a toy balloon is hit quickly up at an angle, it appears to follow a similar path to the one described by the 15th century explanation. তো এখন বলতেছে বেলুনটা কেন এরকম পাথ ফলো করে। যে বলতেছে আমরা তো ভাবি কি, আমরা ভাবি যে প্রজেক্টাইল মোশনের এরকম প্যারাবোলিক পাথের মতনই যাবে, কিন্তু একটা বেলুনকে যখন নাকি ওরকম হিট করা হয়, দেখা যায় যে বেলুনটা যতক্ষণ গ্যাস আছে আর যতক্ষণ বেলুনের ভিতরে এয়ার আছে, সে কি করে, এয়ারটাকে রিলিজ করে 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 উপরে যায়। বেলুনটা যখন নাকি পুরাটা চিপসায় যায় আর কি, তো তখন কি করে, বলতে গেলে একদম ভার্টিক্যালি নিচে নেমে যায়। ওয়াই? এখানের মধ্যে ব্যাপারটা হলো, ফার্স্ট অফ অল ইন রিয়েলিটি আমাদের তো এয়ার রেজিস্ট্যান্স নেগলিজিবল না। এরপরে কথা হলো যে আমাদের বেলুনের ম্যাসটা কি খুবই কম নাকি, বেলুনের ম্যাস হলো খুবই কম। তো তাহলে ওইটার জন্য কি হয়, ওইটার জন্য সে অনেক তাড়াতাড়ি অল্প একটু এয়ার রেজিস্ট্যান্সে তার কি হয়ে যায়, হরাইজন্টাল ভেলোসিটিটাকে সে জিরো বানায় ফেলে।
এখানের মধ্যে ব্যাপারটা কেমন দেখো, যে এয়ার রেজিস্ট্যান্স ইজ হাই, সো দ্য বেলুন অ্যাক্সেলারেটস হরাইজন্টালি অলসো। তো তাহলে কি হয়, বেলুনটা যত এরকম উপরে যাচ্ছে তার হরাইজন্টাল ভেলোসিটি কমতেছে কমতেছে, এন্ড ইভেন্চুয়ালি কি হয়ে যায়, ম্যাক্সিমাম হাইটে যে তার হরাইজন্টাল ভেলোসিটিটাও মোর অর লেস জিরোর কাছে চলে আসে, বুঝছো? তো তাহলে ফ্রম ম্যাক্সিমাম হাইট দ্য হরাইজন্টাল ভেলোসিটি যদি জিরো হয়ে যায়, তো তখন কি করবে, শুধু গ্র্যাভিটির জন্য সে নিচে পড়বে। বুঝতে পারছো যে ইন রিয়েলিটি এয়ার রেজিস্ট্যান্স তো কাজ করে, আমরা না আমাদের ক্যালকুলেশনের সময় জাস্ট কি করে নেই, এয়ার রেজিস্ট্যান্সটাকে নেগলিজিবল ধরে নেই, কিন্তু আসলে তো এয়ার রেজিস্ট্যান্স ফোর্সটা কাজ করে। এন্ড যেহেতু বেলুনটা ছোট, যেহেতু বেলুন হলো আমাদের কি অনেক অল্প ম্যাসের অবজেক্ট, তো ম্যাস যদি কম হয়, এই যে F ইকুয়াল টু ma, তো ম্যাস যদি কম হয় তো অল্প একটা ফোর্সের জন্যই অ্যাসেলারেশনটা কি হবে, বেশি হবে না? এখানে তো অ্যাসেলারেশন তো না, এয়ার রেজিস্ট্যান্স তো ডিসেলারেট করাবে, তো তার মানে কি এয়ার রেজিস্ট্যান্স ফোর্স যেটাই হোক, ইট উইল কজ আ সিগনিফিক্যান্ট ডিসেলারেশন অফ দ্য বেলুন। তো তাহলে বেলুনটা কি করবে, হরাইজন্টালিও ডিসেলারেট করবে, এন্ড হরাইজন্টালি ডিসেলারেট করে ইভেন্চুয়ালি কি করে ফেলবে, রেস্টে চলে আসবে। বুঝছো? আচ্ছা ভাইয়া, আমরা হ্যাঁ। যদি এয়ার রেজিস্ট্যান্সটাকে নেগলিজিবল ধরি তাহলে তো আবার ওই পাথটাই ফলো করবে না প্যারাবোলিক? হ্যাঁ হ্যাঁ, এয়ার রেজিস্ট্যান্স নেগলিজিবল হলে ওইটা, এই জিনিসটাই যে এখানে মধ্যে বলতেছে যে ইন রিয়েলিটি কেন এরকম দেখি আমরা, বিকজ ইন রিয়েলিটি এয়ার রেজিস্ট্যান্স তো আসলে নেগলিজিবল না, ওই কথাটা। হ্যাঁ, বুঝছো? তাহলে ইন রিয়ালিটি কি তোমার এই যে এই 15th সেঞ্চুরি এটা মানে বেশি কমন নাকি? এটা বেলুনের জন্য ঠিক আছে, কিন্তু অন্য বলের জন্য এরকম হবে যে বলের জন্য এই যে গ্রিন কালার দিয়ে যেটা আঁকলাম, এটা কি এয়ার রেজিস্ট্যান্স নেগলিজিবল থাকলে এমন হওয়ার কথা, কিন্তু এয়ার রেজিস্ট্যান্স নেগলিজিবল না থাকলে এরকম হয়। মানে আরেকটু লোয়ার কিন্তু মানে প্যারাবোলিক। হ্যাঁ, কিন্তু প্যারাবোলিকই যায়, কিন্তু এত বেশি হরাইজন্টাল ডিসটেন্স আর এত বেশি ভার্টিক্যাল হাইট রিচ করে না আর কি। বুঝছো? জাস্ট বেলুনের ম্যাস এত বেশি কম দেখে তার জন্য এমন টাইপের একটা একটু এক্সেপশন। বুঝছো? জি ভাইয়া। ওকে। ভাইয়া, এটা তো সব ম্যাস কম অবজেক্টেরই জন্য সেম, আর যাদের সারফেস এরিয়া বেশি? হ্যাঁ, যাদের সারফেস এরিয়া বেশি ওদের ওখানে মধ্যে এয়ার রেজিস্ট্যান্স কাজ করে, কিন্তু যাদের সারফেস এরিয়া বেশি তাদের আবার ম্যাসটাও বড় থাকে, তো তখন ওখানের মধ্যে এয়ার রেজিস্ট্যান্সটা এরকম সিগনিফিক্যান্ট এনাফ না হইলে এত বেশি ডিসেলারেট করে না। বুঝছো? ওকে। আর কারো কি কোনো কনফিউশন আছে এই ওয়ার্কশিট গুলা রিলেটেড? ওকে, তো আমাদের আজকের ক্লাসে অ্যাকচুয়ালি মোমেন্ট চ্যাপ্টারটা কভার করার কথা ছিল, বাট আমাদের এই ওয়ার্কশিটে প্রবলেম সলভিং এ এই জিনিসটা চলে গেছে। তো তোমাদেরকে আমি একটা কাজ করে দাঁড়াও, আমি তোমাদেরকে মোমেন্টের লেকচার ভিডিওটা দিয়ে দেই, তো তোমরা এটা নেক্সট ক্লাসের আগে দেখে রাখবা, ঠিক আছে? ওইটা ও লেভেলস এর মতনই, জাস্ট কয়েকটা ভাইটাল কয়েকটা জিনিস আছে ওগুলো অনেক ডিটেইলসে এক্সপ্লেইন করা হয়েছে। তো আই হোপ ওই ভিডিও লেকচারটা দেখলে বুঝবা, এন্ড আমরা তো নেক্সট ক্লাসে লাইভ ক্লাসে আবার ওইটা নিয়ে সামারাইজ করবই। ওকে, তো তারা তোমাদেরকে গ্রুপের মধ্যে ভিডিওটা দিয়ে রাখি 1 মিনিট। ওকে, সো তোমাদের গ্রুপের মধ্যে ওই লেকচার ভিডিওটা দিয়ে রাখছি মোমেন্টের, ঠিক আছে? এটা তোমরা ও লেভেলস থেকে পারো আমি জানি, বাট কয়েকটা স্পেসিফিক ব্যাপার আছে যে লাইন অফ অ্যাকশন এন্ড পিভট লাইনের সাথে যেরকম টাইপের কয়েকটা ডিলিং করা লাগে, ওই জিনিসটা নিয়ে একটু এখানে ডিটেলসে ডিসকাস করা আছে। সো হোপফুলি 1 আওয়ারের ভিডিও, বাট আমি তোমরা ক্লাসের লেকচার ভিডিও দেখে অলরেডি আই হোপ ব্যাপারটা নোটিস করে ফেলছো যে আমি কিন্তু লেকচারের সময় কথাগুলি অনেক আস্তে আস্তে বলি, তাহলে যেন কি হয় তোমরা 1.5 টাইম স্পিডে, অনেকজন 2 টাইম স্পিডেও দেখে, তাইলে পরেও লেকচার আসলে বুঝতে কোনো রকমের সমস্যা হয় না। বুঝছো? সো তাহলে ওই লেকচার ভিডিওটা 1 আওয়ারের, বাট মাঝে তো অন্য স্টুডেন্টদের কথাও আছে, সো হোপফুলি ওই ভিডিওটা নেক্সট ক্লাসের আগে দেখে রাখতে পারবা। ওকে, তো এই ভিডিওটা দেখে রাখো, এটা নিয়ে আমরা থার্সডে ক্লাসে ডিসকাস করবো, এন্ড থার্সডে ক্লাসে আমাদের তাহলে স্টুডেন্ট বুকের যে 1A মোশন যেটা আছে এটা পুরোটা শেষ হয়ে যাবে আর কি। বুঝছো? মোমেন্টটাই বাকি ছিল, তো মোমেন্টটা শেষ হয়ে যাওয়ার পর দেন আমরা পরের উইকে এনার্জি টপিকটা শুরু করব। ওকে।
0.25 ওইটা তো খুবই কম। এমনিতে এত ধীরে ধীরে কথা বলার জন্য অনেকজন স্টুডেন্ট বলে যে ক্লাস শেষ। হ্যাঁ ক্লাস শেষ, আমরা জাস্ট ওই যে এটা দেখাই দিতেছি যে আমাদের এই যে প্রজেক্টাইল আমরা শেষ করলাম আজকে ওয়ার্কশিট সহ, এন্ড এই যে মোমেন্টটা বাকি ছিল এই মোমেন্টটার ভিডিওটা দিলাম, এন্ড এটা নেক্সট ক্লাসে সলিউশন হয়ে যাবে। যে তোমরা লেকচার ভিডিও ফার্স্টে দেখে রাখবা, দেন সামারি দিলে এন্ড বাকি জিনিসগুলো নিয়ে ডিসকাস করলে পরে উই উইল বি ডান উইথ 1A। দিস ইজ মোর অর লেস 70% অফ ইউনিট 1 আর কি। বাকি জিনিসগুলো থেকে কোয়েশ্চেন যত না মার্কস এর আসে, এই যে এনার্জি এন্ড মোমেন্টাম, এই যে এনার্জি আর মোমেন্টাম এই দুইটা জিনিস একদম ও লেভেলস এর পড়া। এনার্জিতে ছোট একটা জিনিস এক্সট্রা পাইতে পারো, ওইটাই একটা ব্যাপার, বাকি সব জিনিস ও লেভেলস এর। তো উই আর মোর অর লেস ডান উইথ টপিক 1 আর কি। তো টপিক 2 ম্যাটেরিয়ালস আমরা এর পরের উইক থেকে শুরু করব, যে নেক্সট উইকে এনার্জি আর মোমেন্টাম এইসব শেষ করে এর পরের উইকে উই উইল স্টার্ট ম্যাটেরিয়ালস। ওখানের মধ্যে কয়েকটা নতুন নতুন জিনিস পাবো, ওগুলা মজা পাবা। ম্যাটেরিয়ালস কি ভিসকসিটি? ইয়েস ইয়েস, এই যে ভিসকসিটি। আচ্ছা, ওকে, সো আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।